আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। স্কুল অফ এক্সিলেন্সের একেবারে নিয়মিত আয়োজন তোমাদের সাথে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তোমরা যারা সামনে প্রস্তুতি নিবা, মানে একদম মহারণে যারা প্রবেশ করবা, এবং ইতোমধ্যেই তোমরা আর্টসের যারা আছো তাদের বেশিরভাগেরই পরীক্ষা শেষ হয়ে গেছে, অনেকেরই পরীক্ষা শেষ হয়ে গেছে, এবং তোমরা ইতোমধ্যে কিন্তু এই মহারণের যে রণক্ষেত্র আছে সেখানে কিন্তু তোমরা প্রবেশ করা শুরু করেছো, এবং তোমরা ইতোমধ্যে প্রেশারটা অনুভব করতে পারছো। আমরা স্কুল অফ এক্সিলেন্সের পক্ষ থেকে তাই প্রত্যেক দিন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে খুব ছোট্ট ছোট্ট ক্লাসে, ছোট্ট ছোট্ট সেশনে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা আমাদের আজকের এই ক্লাসে, আজকের এই ছোট্ট ভিডিওটাতে আমরা তোমাদেরকে দেখিয়ে দেব পৃথিবীর বিভিন্ন অঞ্চলগুলো তোমরা কিভাবে মানচিত্রের সাহায্যে মনে রাখবে, কিভাবে তোমরা মানচিত্রের সাহায্যে পড়বে। তাহলে খুব বেশি কথা বাড়াবো না, আমরা আমাদের মূল ক্লাসে ঢুকে যাব। দেখো, আমরা তোমাদেরকে যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের কথা বললাম, এই অঞ্চলগুলো আসলে পৃথিবীকে নানা কারণে, মানে পৃথিবীর অনেকগুলো দেশকে নিয়ে ভৌগোলিক নানা কারণে অথবা রাজনৈতিক নানা কারণে এই অঞ্চলগুলো তৈরি করা হয়েছে। কাজেই ভূরাজনীতি এই অঞ্চলগুলোর সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, এবং একই সাথে ভৌগোলিক নানা বিষয় তো জড়িত বটেই। আমরা অনেক ক্ষেত্রে যদি বলতে চাই প্রাচ্যের কথাটা, প্রাচ্য, এই প্রাচ্য কথাটা কিন্তু অনেকখানি গুরুত্ব পায়। কি গুরুত্ব পায়? প্রাচ্য কথাটা অনেকখানি গুরুত্ব পায়। প্রাচ্য, মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য, নিকট প্রাচ্য, এই প্রাচ্য কথাটা আসলে কি? দেখো, প্রাচ্য শব্দের অর্থ হচ্ছে পূর্ব। তাহলে প্রাচ্য শব্দের অর্থ কি ভাই? প্রাচ্য শব্দের অর্থ হচ্ছে পূর্ব। প্রাচ্য শব্দের অর্থ কি? প্রাচ্য শব্দের অর্থ হচ্ছে পূর্ব। তাহলে পূর্ব মানে কি? পূব দিক, যে দিক দিয়ে সূর্য ওঠে। তাহলে প্রাচ্য হচ্ছে পূর্ব, আর প্রাতীচ্য, প্রাতীচ্য বা পাশ্চাত্য শব্দের অর্থ হচ্ছে কি? পশ্চিম। তাহলে প্রাচ্য হচ্ছে পূর্ব আর পাশ্চাত্য হচ্ছে পশ্চিম। এখন যেটা মোটামুটি ইউরোপ থেকে পূর্ব দিকের যে দেশগুলো, সেগুলো হচ্ছে প্রাচ্যের দেশ, আর যেগুলো পশ্চিমের দিকে বা ইউরোপের আশেপাশের দেশ, সেগুলো হচ্ছে কি? পাশ্চাত্যের দেশ। কিন্তু শুধুমাত্র ভৌগোলিক বিষয় দিয়ে প্রাচ্য বা প্রাতীচ্যের দেশ বা পাশ্চাত্যের দেশ আলাদা করা যায় না। তাহলে কিভাবে আলাদা করা যায়? এর সাথে একটা গভীর ভূরাজনৈতিক এবং সাংস্কৃতিক বিষয় জড়িত আছে। তার মানে প্রাচ্য আর পাশ্চাত্য বা প্রাতীচ্য, এটা শুধুমাত্র ভৌগোলিক আয়োজন নয়, ভৌগোলিক বিভাজন নয়, ভৌগোলিক কথাবার্তা নয়, বরঞ্চ এর সাথে সাংস্কৃতিক কথাবার্তা বা সাংস্কৃতিক বিষয় অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। প্রাচ্য নর্মালি একটা সংস্কৃতির নাম। আমরা নিজেরাও, এই ভারতীয় উপমহাদেশ, এটাও কিন্তু কি? প্রাচ্যের দেশ। তাহলে আমরা যদি একটু, মানে অনেকটাই প্রাচ্য সংস্কৃতির দেশ। তাহলে আমরা যদি একটু দেখতে চাই, আমরা কি বললাম? আমরা বললাম এই যে আমরা যে কথা বলছি, এই যে আমরা যে বলছি যে আমাদের এই যে ইউরোপের যারা পূর্ব দিকের দেশ, তারা হচ্ছে কি? প্রাচ্য সভ্যতার দেশ। ইউরোপের পূর্ব দিকের দেশগুলো কি? প্রাচ্য সভ্যতার দেশ। ঠিক আছে? আর ইউরোপের পশ্চিম দিকের বা ইউরোপের এই দিকের যে দেশগুলো, সেগুলো হচ্ছে পাশ্চাত্য সভ্যতার দেশ। তাহলে দেখো যে এই যে এখানে যে ইউরোপ আছে, নর্মালি আমরা যদি একেবারে রাশিয়ার এখান থেকে বিচার করি, তাহলে এইটার এইটার এই যে এই দিকে এশিয়ার যে অংশ, হ্যাঁ, এইটা কিন্তু সবগুলো প্রাচ্যের দেশ। একদম এখান থেকে শুরু করে এ পর্যন্ত এগুলো সব কি? প্রাচ্যের দেশ। এখন যদি আমরা চিন্তা করি, আমরা যদি চিন্তা করি কোনগুলো বেশি দূরে, সেগুলো হচ্ছে দূরপ্রাচ্য, কোনগুলো মধ্যে, সেগুলো মধ্যপ্রাচ্য, আর যেগুলা যেগুলা কাছে সেগুলো হচ্ছে নিকট প্রাচ্য। আমরা এই জায়গাটা যদি একটু জুম করে নিই তোমাদের দেখার সুবিধার জন্যে, নিয়ে যদি আমরা তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা খুব সহজে বিষয়টা বুঝতে পারবা। দেখো, এই যে এই যে এখানে তো ইউরোপকে পৃথককারী প্রণালী। তাইলে এর এই পাশে যেগুলো কাছে, যেগুলো দূরে, যেগুলো দূরে, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে দূর প্রাচ্য। যেগুলো দূরে সেগুলো কি? দূর প্রাচ্য। তাহলে যেগুলো দূরে সেগুলো হচ্ছে কি? দূর প্রাচ্য। এই যে এই যে তোমার, মানে সংস্কৃতির ক্ষেত্রে যেগুলো দূরে, একেবারে চীনের ওই পাশে, ঠিক আছে, চীনের ওই পাশে সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং, এগুলো কিন্তু কি? দূরপ্রাচ্যের। বা কোরিয়া সংস্কৃতি যেটা, হ্যাঁ, মঙ্গোলিয়া, এগুলো কি? দূরপ্রাচ্যের দেশ। মধ্য যেগুলো, এই একেবারে ইরান থেকে শুরু করে, এখানে তো বলেছি রাজনীতি এবং সংস্কৃতির ব্যাপার স্যাপার আছে। ইরান, ইরাক, সিরিয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে সৌদি আরব, হ্যাঁ, ইয়েমেন, ওমান, ঠিক আছে, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এই সবগুলা কি? এখানে যে জর্ডান, এগুলো পর্যন্ত, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে মধ্যপ্রাচ্য। এগুলো কি? মধ্যপ্রাচ্য। আমাদের বাবা চাচারা, হ্যাঁ, যে দেশে নর্মালি কি, ওই যে বিদেশে যায় না, বিদেশে, এই বিদেশে তারা যে দেশে যায়, এগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ। যেগুলো খুব কাছের, সিরিয়া, ঠিক আছে, সিরিয়া, তারপরে এই যে লেবানন, হ্যাঁ, জর্ডান,
ঠিক আছে, এইগুলো হচ্ছে ইসরায়েল, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে নিকট প্রাচ্যের দেশ, এগুলো কি নিকট প্রাচ্যের দেশ, নিকট প্রাচ্য। আর যেগুলো একটু দূরে সেগুলো হচ্ছে মাঝে, সেগুলো হচ্ছে মধ্যপ্রাচ্য। যেগুলো বেশি দূরে একদম ওই পাশে এশিয়ার একদম শেষ অংশে সেগুলো হচ্ছে দূরপ্রাচ্য। তাহলে প্রাচ্যের ভাগটা আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এই যে অঞ্চল নিয়ে প্রায় বলে না মধ্যপ্রাচ্য উত্তপ্ত, দূরপ্রাচ্যে এই সমস্যা, নিকট প্রাচ্যে এই অবস্থা। এখন যখন বোদ্ধারা বলে আমরা তো প্রাচ্য না বুঝলে সেই আলোচনায় অংশগ্রহণ করতে পারি না, তাহলে আশা করা যায় আমরা এখন প্রাচ্যের ধারণাটা মোটামুটি বুঝতে পেরেছি। সেক্ষেত্রে এই যে আমরা বলি মধ্যপ্রাচ্যের দেশ কয়টা, দূরপ্রাচ্যের দেশ কয়টা, নিকট প্রাচ্যের দেশ কয়টা, এই ধারণাটাই আসলে ভুল। এটা আসলে নির্ধারিত নয়, এটা এক একজন এক এক রকম মনে করতে পারেন। ঠিক আছে, কাজে নিকট প্রাচ্য, দূরপ্রাচ্য, মধ্যপ্রাচ্য এই বিষয়গুলো একটা বোঝার জিনিস সামগ্রিক অর্থে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এইবার এইবার আমরা চলে যাব আরেকটা অঞ্চল দেখার জন্য। প্রায় মধ্য এশিয়ার দেশগুলো নিয়ে কথাবার্তা আসে। কিসের কথা আসে? মধ্য এশিয়ার দেশগুলো নিয়ে কথাবার্তা আসে, যে কোনটি মধ্য এশিয়ার দেশ, কোনটি মধ্য এশিয়ার দেশ নয়, এই ধরনের একটা কথাবার্তা এখানে আসে প্রায়। আমরা যদি একটু মনোযোগ দিয়ে এখানে দেখি, যে আমরা জানি এক সময় এই বিশাল অংশ, এই পুরোটাই কি ছিল, রাশিয়ার মধ্যে ছিল। এখানে আমি যেখানে হাত দিচ্ছি, হাতের নিচে এই পুরো অংশটা একসময় কিসের মধ্যে ছিল, রাশিয়ার মধ্যে ছিল। সোভিয়েত রাশিয়া, সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সবার আগে যে দেশগুলো আমাদের সবার দৃষ্টি কাড়লো, সেই দেশগুলোর প্রত্যেকটার নামের সাথে কি স্থান আছে। দেখো এই যে এখানে কাজাকিস্তান আছে, কাজাকিস্তান আছে, উজবেকিস্তান আছে, কিরগিজিস্তান আছে, তাজিকিস্তান আছে, তুর্কমেনিস্তান আছে। কয়টা হলো? 1 2 3 4 5। এগুলোকে আমরা কি বলি? তুকি তাকা উস্তান বলি। কি বলি? তুকি তাকা উস্তান। এগুলোকে আমরা বলি তুকি তাকা উস্তান। ঠিক আছে, তার মানে তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান। এই যে আমরা যে পাকিস্তান আর আফগানিস্তান বাদ দিয়ে এশিয়াতে আর যতগুলো স্থান আছে, এই সবগুলোই কি, এই সবগুলোই হচ্ছে আমাদের এই মধ্য এশিয়ার দেশ। অনেকেই অনেকেই আজারবাইজানকে, এই যে এখানে আজারবাইজানকে মধ্য এশিয়ার অন্তর্ভুক্ত ধরতে চান সংস্কৃতিগত কারণে। কিন্তু আজারবাইজান একটা কি, মানে কি বলবো, এটাকে মিশ্র সংস্কৃতির দেশ। তো আমাদের যাই হোক প্রশ্নের অপশন দেখে এই বিষয়টা অনেক ক্ষেত্রে বুঝতে হবে, যে আসলে প্রশ্নে যদি আজারবাইজান উল্লেখ থাকে এবং এইগুলা কোনোটা উল্লেখ না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে আজারবাইজানকে প্রশ্নকর্তা মধ্য এশিয়ার দেশ ধরেছেন। তবে নর্মালি মধ্য এশিয়ার দেশ কয়টি? 5টি। এই যে তুর্কমেনিস্তান, হ্যাঁ, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, এই 5টি। এর মধ্যে কাজাকিস্তান কিন্তু আয়তনে সবচেয়ে বড় মুসলিম দেশ, এবং যে বাইকনুর মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র, এটা কিন্তু কাজাকিস্তানে রয়েছে। তাইলে অঞ্চলগুলো থেকে কিন্তু এভাবে প্রশ্ন আসতে পারে। এইবার আমরা আর দুই একটা অঞ্চল একটু দ্রুত দেখে নেব। আমরা কি দেখব এবার? আমরা দেখব এখন পৃথিবীর একদম উত্তরের দিকে একটা অঞ্চল রয়েছে, ইউরোপের অঞ্চল। আমরা একটু দেখব। তার আগে ইউরোপে যখন আমরা এসেছি, তখন আমরা আগে ওই অঞ্চলটা একটু দেখে নেব। দেখো এইখানে, এইটা হচ্ছে কি বাল্টিক সাগর। এই বাল্টিক সাগরের যে তীরবর্তী দেশগুলো আছে, সেগুলো সবই কিন্তু বাল্টিক অঞ্চলের দেশ। তার মানে আমরা যদি বলতে চাই, এই যে এইখানে এখানে যে ফিনল্যান্ড আছে, এটাও কিন্তু বাল্টিক অঞ্চল। এই যে পোল্যান্ড, এটাও কিন্তু বাল্টিক অঞ্চলের মধ্যে। তেমনিভাবে এইদিকে যে সুইডেন রয়েছে, ঠিক আছে, এটাও কিন্তু বাল্টিক অঞ্চলের দেশ। কিন্তু কিন্তু যদি আমাদেরকে, মানে পরীক্ষায় যদি আমাদেরকে প্রশ্ন করে, ঠিক আছে, যে বাল্টিক সাগরের তীরবর্তী দেশ নয়, বাল্টিক অঞ্চলের দেশ কোনটি, বা কোনটি বাল্টিক অঞ্চলের দেশ নয়, ঠিক আছে, এরকম প্রশ্ন যদি আমাদের করে, সেক্ষেত্রে আমাদেরকে এই 3টা দেশ মাথায় রেখে উত্তরটা দিতে হবে। এই যে এখানে লিথুনিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া আছে না, এই যে এস্তোনিয়া, এই লাটভিয়া আর এই লিথুনিয়া, এই 3টা, যেটাকে আমরা অল দিয়ে মনে রাখতে পারি, অল, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া। ঠিক আছে, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, অল। এই অল দিয়ে আমরা এটাকে মনে রাখতে পারি। ঠিক আছে, তাহলে বাল্টিক সাগরের তীরবর্তী দেশ কোনটি, বা কোনটি বাল্টিক সাগরের তীরবর্তী দেশ নয়, বা বাল্টিক অঞ্চলের দেশ কোনটি, কোনটি বাল্টিক অঞ্চলের দেশ নয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই বাল্টিক সাগরের পূর্ব তীরবর্তী এই 3টা দেশকে বুঝবো। ঠিক আছে, এই অল হচ্ছে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, এবং এই 3টাকে বলা হয় বাল্টিক অঞ্চলের দেশ। এই বাল্টিক অঞ্চলের দেশ থেকে একটু যদি আমরা উপরে দেখি, তাহলেই আমরা দেখতে পাবো যে পৃথিবীর একদম উত্তরের যে 6টা দেশ, এই যে আমরা এখানে দেখতে পাবো 5টা দেশ আমরা দেখতে পাবো এখানে। এই যে এখানে আছে সুইডেন, কি আছে? সুইডেন। এখানে আছে ফিনল্যান্ড, এখানে আছে নরওয়ে। ঠিক আছে, তাহলে সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে আমরা পেলাম।
এর সাথে এই জায়গায় আছে ডেনমার্ক এবং এইখানে আছে আইসল্যান্ড। তাহলে আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, এই যে পাঁচটা দেশ আমরা দেখছি, এই পাঁচটা দেশকে বলে হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ। কি বলে? স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলে। আমরা এই পাঁচটা দেশকে মনে রাখতে পারি এভাবে, FINDS দিয়ে: ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। আমি আবারও বলছি, একটু লক্ষ্য করো, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। এই যে পাঁচটা দেশ যে আছে, ইউরোপের একদম উত্তরাংশের এই পাঁচটা দেশ, এই পাঁচটা দেশ কিন্তু সকল সূচকে এখন বেশ আগায় থাকে। আমি যদি এই পাঁচটা দেশ সম্পর্কে একটু পরিচয় করায় দিতে চাই তোমাদেরকে, তাহলে দেখো এই জায়গায় যে আইসল্যান্ড আছে, এই আইসল্যান্ড হচ্ছে নর্মালি এটাকে বলা হয় আগ্নেয়গিরির দেশ বা আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে। কেন? কারণ এখানে প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এবং এর রাজধানীর নাম হচ্ছে রিকজাভিক। দেখো এখানে নরওয়ে যেটা আছে, নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, কারণ নরওয়ের একদম কর্নার এই জায়গাতে এটা হচ্ছে হ্যামারফেস্ট নগরী এবং এইখানে এটা পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী। ঠিক আছে? এবং এই সবচেয়ে উত্তরে হওয়ার কারণে মানে দিনের বেশিরভাগ সময় 24 ঘন্টার মধ্যে প্রায় 22 ঘন্টা ওখানে সূর্যের আলো দেখা যায়। তার মানে ওখানে যারা রোজা রাখতে যায় তাদেরকে প্রায় 22 ঘন্টা রোজা রাখতে হয়। ঠিক আছে? তাহলে এই যে নরওয়ে, নিশীথ সূর্যের দেশ নরওয়ে, যেটা রাজধানীর নাম অসলো, এই যে এবার কিন্তু বিশ্বকাপে নরওয়ে খুব ভালোও খেললো, তোমরা দেখেছো তাই না? তারা ওই যে ভাইকিং জলদস্যুদের অনুকরণে ওই যে রোয়িং এর যে তোমরা দেখেছো যে প্রত্যেক ম্যাচে জেতার পর তারা রো করলো, হ্যাঁ, এবং সবাই মিলে একসাথে ওই যে হু হু করে নৌকা চালাইলো, তাই না? এগুলো আমরা দেখলাম। তো এই নরওয়ের পাশে রয়েছে দেখো সুইডেন। সুইডেন হচ্ছে পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র, মনে রাখতে হবে। ডেনমার্ক পৃথিবীর প্রথম জাতীয় পতাকা, পৃথিবীর প্রথম জাতীয় পতাকা এই ডেনমার্কের লোকজন, পৃথিবীর প্রথম জাতীয় পতাকা এই ডেনমার্কের লোকজন হচ্ছে কি করে? উদ্ভাবন করে। এবং এর পাশে যে ফিনল্যান্ড আছে, ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ, কারণ এই ফিনল্যান্ডে আক্ষরিক অর্থে হাজার হাজার হ্রদ রয়েছে। তাইলে এভাবে এই যে অঞ্চল আমরা দেখলাম, যে মানে যেটা বাল্টিক অঞ্চলের দেশ দেখলাম, এখানে পাশে আমরা দেখলাম স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ, আমরা প্রাচ্যের দেশগুলো দেখলাম। এইভাবে করে নানা অঞ্চলের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা এভাবে একটু খুঁটে খুঁটে দেখি এবং এভাবেই যদি মনে রাখার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য বিষয়টা ইজি হবে না? খুবই ইজি হবে। মানচিত্রের মাধ্যমে আমরা এইভাবেই পৃথিবীর অঞ্চলগুলো দেখে খুব সহজে মনে রাখতে পারি। আশা করি যে এইভাবে যদি আমরা পড়ি এবং এইভাবে যদি আমরা মনে রাখার চেষ্টা করি, তাহলে ব্যাপারগুলো আত্মস্থ করতে আমাদের আসলেই বেশ সুবিধা হবে। তোমাদের সাথে নিয়মিত ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তোমরা যারা এখনও আমাদের কোর্সে এনরোল করনি, খুব দ্রুত এনরোল করে ফেলো ভাইরা। তোমাদের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া। আল্লাহ হাফেজ।